ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার আগে সেই প্রশ্নের ধরনগুলিকে বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং সেই ধরনগুলিকে বুঝতে গেলে সবার আগে আমাদের এই নির্দিষ্ট বিষয়বস্তুগুলি সম্বন্ধে জানতে হবে, না হলে সঠিক প্রিপারেশন হবে না। তাহলে প্রথমে লিখেছি নির্বাচনের সুযোগ থাকে না। কি বলা হচ্ছে, আপনি যখন কোনো একটি কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন সেখানে প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশন থাকে। দেখুন, সেই নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা কিন্তু আমাদের অনেক কম মনে থাকে। ওই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনের চোখ আটকে যায়। বেশ, এবারে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন সেখানে কিন্তু 4টে করে অপশন কোথাও নেই, আপনাকে সঠিক উত্তরটাই বলতে হবে। এর মধ্যে আলাদা করে নতুন বিষয় কি রয়েছে? নতুন বিষয় হচ্ছে এটাই, তাহলে 1000 প্রশ্ন যদি আপনি মুখস্থ করে পরীক্ষা দিতে যান সেখান থেকে দেখা যাবে 500 প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারছেন, কারণ সেখানে 4টে করে অপশন রয়েছে, একটা সঠিক অপশনে আপনার চোখটা আটকে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আপনি যখন সেই 1000 প্রশ্ন মুখস্থ করে ইন্টারভিউ দিতে চলে যাচ্ছেন সেখানে যেহেতু অপশন নেই, অপশন না থাকার জন্য সেখানে 1000 প্রশ্নের মধ্যে মাত্র 100 প্রশ্নকে আপনি ট্রাই করতে পারবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন। সেই পরিমাণটা আরও কমতে পারে কিন্তু বাড়তে পারে না। অর্থাৎ এক্ষেত্রে প্রমাণিত হলো যে ইন্টারভিউ বোর্ডের যে সকল প্রশ্নের উত্তর আমাকে মুখস্থ করে দিতে হবে সেই সকল প্রশ্নের স্টক অনেক বাড়াতে হবে যদি আমি সকল প্রশ্নের উত্তর দিতে চাই। আর যদি এটা বিশ্বাস করে যাই যে সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, 2-1টা প্রশ্ন ভুল হবেই, তাহলে কিন্তু আপনার উপর কোনো মেন্টাল প্রেশার হবে না এবং একটা প্রশ্নের উত্তর যদি আপনার ভুল হয়ে যায় তাহলে পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সুযোগ আপনার কাছে থাকবে। আর আপনি যদি এটা ভেবে যান যে আপনি সকল প্রশ্নের উত্তর দেবেন তাহলে কিন্তু যেহেতু অপশন নেই, কাজেই সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র প্রথম প্রশ্নের ভুল উত্তরের জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তরটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে যে মনে করে বলার সুযোগ থাকে না। আপনি যখন কোশ্চেনের মধ্যে একটা নির্দিষ্ট কোশ্চেনকে মনে করতে পারছেন না তখন তাকে আবার পুনরায় ভেবে পরে উত্তর লেখার একটা সুযোগ কিন্তু থাকে, তাই না? আমরা 150টা কোশ্চেনকে পেয়েছি, তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর এই সময় মনে পড়ছিল না, সেগুলোকে পরে আবার ট্রাই করেছি। কিন্তু দেখুন, ইন্টারভিউ বোর্ডে আপনার যে সকল প্রশ্নের উত্তর এখন মনে পড়ছে সেগুলোই একমাত্র কাজে লাগবে, আর যে সকল প্রশ্নের উত্তর মনে পড়ছে না সেগুলো কিন্তু সেই মুহূর্তে মনে না পড়লে পরবর্তী পর্বেও কিন্তু মনে করে কোনো লাভ হবে না। তাহলে এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন? এখান থেকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সকল প্রশ্নগুলি মুখস্থ করার টার্গেট নেবেন সেটা সংখ্যায় কম হোক, কিন্তু সেই প্রশ্নগুলো যেন খুব সুন্দর করে মুখস্থ থাকে। অনেক প্রশ্ন মুখস্থ করে প্রশ্নের উত্তর সম্বন্ধে একটা আইডিয়া হলো, এতে কোনো লাভ নেই। এখানে যদি 4টে অপশন থাকতো সেক্ষেত্রে আপনার সেই আইডিয়া কাজে লাগতো, কিন্তু অনেক প্রশ্ন মুখস্থ করলাম সবগুলোই ভাষা, তার থেকে ভালো অর্ধেক প্রশ্ন মুখস্থ করি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাচ্ছে, এটাই কিন্তু ভালো। তাহলে আপনি যতগুলো প্রশ্ন মুখস্থ করার টার্গেট নিয়েছেন সেই সকল প্রশ্নকে কিন্তু মুখস্থর মতো মুখস্থ করতে হবে। ওই অর্ধেক মুখস্থ অর্ধেক মনে পড়ছে এই রকম করলে কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবেন না, কারণ সেখানে মনের করে বলার সুযোগ থাকে না, ভেবে চিন্তে বলার কোনো জায়গা নেই। তাই আপনাকে মুখস্থ করা প্রশ্নের পরিমাণ কম করতে হবে, কিন্তু যেগুলো মুখস্থ করবেন টার্গেট করবেন সেগুলোকে সবসময় যেন ঠোঁটের ডগায় লেগে থাকে সেই ব্যবস্থা করতে হবে। না হলে অনেক প্রশ্ন পড়ে যাবেন, একটা সাধারণ আইডিয়া নিয়ে যাবেন, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেখানে মনে পড়বে না, কারণ আলাদা করে মনে করার জন্য আপনাকে কোনো সময় দেওয়া হবে না। আপনি বুঝতেই পারছেন যে গোটা ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, এটাই অনুরোধ। এরপর রয়েছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চাপ থাকে। আপনি যখন পরীক্ষা দিতে গেছেন আমরা দেখেছি যে এসএলএসটির ক্ষেত্রে হয়তো 60-এর মধ্যে 58-59 হয়ে যাচ্ছে, কিন্তু যখন প্রাইমারি টেট দেওয়া হয়েছে সেখানে দেখুন 150-র মধ্যে 150 পাওয়ার টার্গেট নিয়ে কেউ কিন্তু যায়নি। তাহলে সবাই কিন্তু এটা ভেবেই গেছে যে কোনো রকমে 90 পাবো, দিয়ে পাশ করে যাব। এখন এই অবস্থায় দাঁড়িয়ে 95, 100, 110 এই স্কোরগুলি কিন্তু হয়েছে। তাহলে আপনি সেখানে জেনেই গিয়েছিলেন যে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি পারবো না, তাই 1, 2, 3, 4টে প্রশ্ন যখন আপনি পারছিলেন না তখন কিন্তু আপনার মাথার মধ্যে অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি হয়নি, কারণ আপনি জানতেন যে 150টা প্রশ্নের মধ্যে আমার 100 প্রশ্নের উত্তর সঠিক হলেই হবে। আপনি এসএলএসটি দিতে গেছেন, আপনি জানেন যে 60টা প্রশ্নের মধ্যে আমার 55টা প্রশ্নের উত্তর ঠিক হলেই হবে। তাই 2-1টা প্রশ্ন আপনি যখন উত্তর দিতে পারছিলেন না তখন সেগুলো আপনার মাথার মধ্যে খুব একটা চাপ সৃষ্টি করছিল না। কিন্তু আপনি যখন ইন্টারভিউ বোর্ডে গেছেন সেখানে আপনি টার্গেট নিয়েই গেছেন যে 5টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নেরই উত্তর দিতে হবে, না হলে কিন্তু আমার চাকরিটা আর হবে না।
এবার ঘটনাক্রমে কি হলো, প্রথম প্রশ্নের উত্তর কোনো কারণে মিস হয়ে গেল, তার মানেই কিন্তু আপনার ইন্টারভিউ ওখানে শেষ হয়ে গেল, কারণ আপনি পাঁচটাই উত্তর দেওয়ার জন্য এখানে এসেছেন। এবার যখন প্রথম প্রশ্নই ভুল হয়ে গেল তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হলো, সেই চাপটাকে কিন্তু আপনি আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, ফলে পরবর্তী 4টে প্রশ্নের উত্তর আপনার জানা থাকলেও আপনি আর বলতে পারলেন না। তাই এখানে বলা হচ্ছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চাপ থাকে। তাহলে যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাই সেখানে কিন্তু 100 বা 150-র মধ্যে 100 বা 150 পাওয়ার টার্গেট নিয়ে যায় না। আমরা ভাবি যে 150-র মধ্যে 90 পেলে পাস, ওই 100-110 পেলেই হবে। তাই কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না, সেটা আমি মন থেকে বিশ্বাস করেই যাই। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা যাচ্ছেন তারা সকলেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাচ্ছেন। তাই একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হয়ে গেলেই সেই চাপে পরবর্তী ইন্টারভিউটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি একটা প্রশ্নের বা দুটো প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে পশ্চিমবঙ্গের সকল ছেলের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা কমন যে তারা একটা বা দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন সকলেই যদি একটা করে প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি বলে এমন কিছু মহাভারত অসত্য হয়ে যায়নি। শুধুমাত্র এটা বিশ্বাস করতে পারলে পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রবণতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবে। তাই আপনি মনে রাখবেন যে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চাপ আপনার মাথায় যেন না থাকে। আপনি যে সকল প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন সেগুলোকেই দেওয়ার চেষ্টা করুন, যেগুলো দিতে পারবেন না সেগুলো নিয়ে যে প্রশ্নগুলির উত্তর দিতে পারতেন সেই উত্তরগুলোকে প্রভাবিত করবেন না। বেশ, এরপর রয়েছে যে বিষয় জ্ঞান অর্জন না করে মুখস্থ করা। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, দেখুন যে আমরা এখন সকলেই ইন্টারভিউয়ের জন্য কোনো বিষয় জ্ঞানকে অর্জন করছি না। আমরা যেটা করছি, আমরা সবসময় কিন্তু নির্দিষ্ট প্রশ্নগুলিকে মুখস্থ করছি। আপনি যত মুখস্থ করবেন আপনার প্রশ্নের উত্তর ভুল হওয়ার প্রবণতা তত বাড়বে, কারণ একটা সময় পরে আপনি ভুলে যাবেন। 5টা 10টা 15টা 20টা 25টা 30টা 100টা 500টা প্রশ্ন মুখস্থ করা যায়, কিন্তু 5000 প্রশ্ন মুখস্থ করা যায় না। এখন ইন্টারভিউয়ের যে বড় সিলেবাস, সেখানে কয়েক লক্ষ কয়েক কোটি প্রশ্ন এসে জড়ো হয়ে যায়। কাজেই সেই সকল প্রশ্ন আপনি কিন্তু মুখস্থ করে উত্তর দিতে পারবেন না। এর থেকে ভালো যে সকল প্রশ্নগুলি নিজে বানিয়ে বানিয়ে উত্তর দেওয়া যায়, যে সকল প্রশ্নগুলিকে নিজের দর্শন থেকে উত্তর দেওয়া যায়, যে সকল প্রশ্নগুলিকে নিজের চিন্তা শক্তি থেকে উত্তর দেওয়া যায়, সেই সকল প্রশ্নগুলির উপর বেশি জোর দিন। তাহলে আপনার ইন্টারভিউ বোর্ডে কিন্তু বেশি বেশি প্রশ্ন অ্যাটেন্ড করার একটা প্রবণতা তৈরি হবে এবং সেটা কিন্তু পারবেন। কিন্তু যখনই মুখস্থের উপর নির্ভর করে চলে যাবেন তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি অভ্যাস না থাকে সেই সকল মুখস্থ করা প্রশ্নের উত্তর সেই মুহূর্তে মনে নাও পড়তে পারে। তার জন্য বলা হচ্ছে যে বিষয় জ্ঞান অর্জন না করে মুখস্থ করা, এটা হচ্ছে ভুল একটা পদ্ধতি। কারণ মুখস্থ করলে সেটা ভুলে যেতেই হবে। ইন্টারভিউ বোর্ডের সেই অজানা সেই পরিবেশের মধ্যে আপনি ভুলে যেতে বাধ্য। তাই যে সকল বিষয়বস্তুগুলি মুখস্থ করছেন সেই সকল বিষয়বস্তুগুলি একটু চেষ্টা করুন তার বিষয়টাকে জেনে নেওয়ার। যেমন ধরুন এই মুহূর্তে যদি আপনাকে উদাহরণ দিই যে 5E মডেলের যে 5টা ই, তার নামগুলোকে আপনি মুখস্থ করে চলে গেছেন। এবার ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলা হলো যে শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে ইলাবোরেশন কী করে কাজে লাগবে, তাহলে দেখুন আপনি আর বলতে পারলেন না। এখন ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্নগুলিও অনেক হবে। তাহলে আপনি যদি মুখস্থ না করে বুঝে যেতেন যে বিষয়টি কী, তাহলে আপনি কিন্তু নির্দিষ্ট একটা প্রশ্নের উত্তর দিতে পারতেন। তাহলে যে সকল বিষয়বস্তুগুলো আপনি মুখস্থ করছেন সেই সকল বিষয়বস্তুগুলির মধ্যেকার বিষয়বস্তুগুলোকেও অল্প অল্প করে বুঝে যাওয়ার চেষ্টা করুন। তাহলে কিছু প্রশ্নের উত্তর আপনি কিন্তু হাসি মুখে নিজের অভিজ্ঞতা থেকে, নিজের কথা বলার দক্ষতা থেকে আপনি দিয়ে দিতে পারবেন। কথাগুলো শুনে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে এই কথাগুলোর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে রয়েছে সিলেবাস নেই। আপনি যখন টেট দিতে গেছেন, আপনি যখন এসএলএসটির সাবজেক্ট দিতে গেছেন, তখন তার মধ্যে কিন্তু একটা সিলেবাস আছে। সেই সিলেবাসের বাইরের প্রশ্ন এলেই কিন্তু আমরা হট্টগোল করি, সিলেবাসের বাইরের কোশ্চেন পরীক্ষা ক্যান্সেল করতে হবে ইত্যাদি। কিন্তু বিষয় হচ্ছে যে ইন্টারভিউয়ের কোনো সিলেবাস নেই। তাহলে যে পরীক্ষাগুলির সিলেবাস আছে, সিলেবাস থাকার পরেও আমরা কিন্তু 150-র মধ্যে শুধুমাত্র 100 প্রশ্নের উত্তর পাচ্ছি, বাকিগুলো পাচ্ছি না। এবং এই 100 প্রশ্নের উত্তর করতে গেলে আমাকে 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করতে হচ্ছে। তাহলে যেখানে সিলেবাস নেই, ইন্টারভিউ যেমন সেখানে কোনো সিলেবাস নেই, তাহলে সেখানে কোথা থেকে কি প্রশ্ন করা হবে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই, কেউ বলতে পারে না। কত লক্ষ প্রশ্ন মুখস্থ করলে আপনি ইন্টারভিউ বোর্ডের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন, বা কত কোটি প্রশ্ন মুখস্থ করলে আপনি ইন্টারভিউ বোর্ডের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেটা আপনাকে কেউ বলে দিতে পারবে না। তাই অযথা সকল প্রশ্নের উত্তর দিতে হবে এই ভেবে ইন্টারভিউ বোর্ডে যাবেন না। প্রত্যেকটার বিষয়ে কিন্তু শেষ কথা হচ্ছে এটাই যে সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে আপনি যাচ্ছেন না। এটাকে যদি বিশ্বাস করেন, বাইচান্স কোনো ক্রমে একটা প্রশ্ন ভুল হয়ে গেলে পরবর্তী ইন্টারভিউটা কিন্তু জলে চলে যাবে। কিন্তু আপনি যদি জানেন
যে একটা দুটো প্রশ্নের উত্তর ভুল হলেও আমি চাকরিটা পেতে পারি, এই আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায়, তাহলে পরবর্তী প্রশ্নগুলোতেও কিন্তু সঠিক উত্তর দেওয়ার একটি সম্ভাবনা থাকে আপনার মধ্যে। তাই সিলেবাস নেই, সেটাকে মাথায় রেখে সিলেবাস শেষ করার কোনো চাহিদা যেন আপনার মনের মধ্যে জন্ম না হয়। তার থেকে আরও ভালো যে প্রচলিত যে বিষয়গুলি, চিরাচরিত যে বিষয়গুলি নিয়ে আমরা বেঁচে আছি, যে বিষয়গুলি আমাদের যে সেক্টর ইন্টারভিউতে যাচ্ছি তার সঙ্গে সম্পর্ক রাখে, সেই বিষয়বস্তুগুলির মধ্যে যেগুলো ব্যাখ্যামূলক বিষয়, সেগুলির উপর সবার আগে জোর দিন। যখন মনে হবে সেগুলো কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি অন্যান্য প্রশ্নগুলোকে মুখস্থ করার পেছনে জোর দেবেন। তার মানে এই নয় যে আপনাকে পড়তে হবে না, অবশ্যই পড়তে হবে, কিন্তু পড়ার ফাঁকে ফোকরে বিষয়ভিত্তিক যে ব্যাপারগুলি থাকে সেগুলোকে মুখে বলার অভ্যাস করা, সেগুলিকে অল্প অল্প জানা, সেগুলি সম্বন্ধে নিজে নিজে শুয়ে শুয়ে বসে বসে একাধিক প্রশ্নগুলোকে ভাবতে পারা, যে 5B মডেল এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। অন্য কোনো একাডেমি তার নোটে সেগুলো রাখেনি মানে এই না যে সেখান থেকে আর কোনো প্রশ্ন হবে না। সেখান থেকে আপনি কোন কোন প্রশ্নগুলোকে ভাবতে পারেন, সেই প্রশ্নের উত্তরগুলি কি হতে পারে, মোটামুটি এইরকম করে যদি আপনি ওই বই খাতার নোট এগুলি থেকে বেরিয়ে সেই রকম করে একটু ভাবার চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যেই একটা এমন সাহস জন্ম নিয়ে নেবে যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি ম্যাক্সিমাম কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবেন। এরপর রয়েছে যে সকলকে সমান প্রশ্ন করা হয় না। যেমন ধরুন, আমরা যখনই কেউ একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসেন তখন তার অভিজ্ঞতাগুলোকে শোনার চেষ্টা করি। তোকে কী প্রশ্ন করেছে ভাই, তোকে কী প্রশ্ন করেছে, সে যে প্রশ্নগুলির কথা বলে আমরা সেই প্রশ্নগুলির উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু ইন্টারভিউ বোর্ডে সকলকে তো সমান প্রশ্ন করা হয় না। তাহলে আপনি যার মুখ থেকে তার অভিজ্ঞতাটা শুনছেন, আপনাকে সেই সকল প্রশ্নগুলো নাও করা হতে পারে। যখন আমরা টেট দিচ্ছি, যখন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছি, তখন গোটা পশ্চিমবঙ্গ কিন্তু সেই একই প্রশ্নে পরীক্ষা দিচ্ছে। কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন তখন দেখা যাবে যে 500 ক্যান্ডিডেটের প্রশ্ন একে অপরের সঙ্গে মিলছে না। তাই কোনো একজনের মুখ থেকে প্রশ্নগুলিকে শুনে আপনি একটা ধারণা পেতে পারেন, কিন্তু সেখান থেকে কোনোদিন প্রশ্নের উত্তর কমন পেতে পারেন না। তাই আপনার চেনা পরিচিত তাকে কি প্রশ্ন করা হয়েছিল, এই সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনি সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন যে প্রশ্নগুলো এই ধরনের হতে পারে, কিন্তু তাদের মুখ থেকে প্রশ্নগুলিকে শুনে আপনি একটা সিলেবাস তৈরি করতে পারেন না কোনোদিন যে এই প্রশ্নগুলি হবে। তাই বলা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সকলকে সমান প্রশ্ন করা হবে না। তাই ইন্টারভিউ বোর্ডের একজনের অভিজ্ঞতার সঙ্গে অন্য একজনের অভিজ্ঞতা কিন্তু নাও মিলতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে যে ভয় প্রশমিত হওয়ার সুযোগ কম। বিষয়টি কি? বিষয়টি শুনে মনে হচ্ছে খুব সাধারণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন পরীক্ষা দিতে যান, যখন বাড়ি থেকে বেরোন, তখন দেখুন কোনো টেনশন থাকে না, বাসে ট্রেনে যাচ্ছেন কোনো টেনশন নেই। এবার যখন পরীক্ষার হলে আপনি ঢুকে যাচ্ছেন তখন কিন্তু খুব টেনশন হচ্ছে। তারপর যখন নির্দিষ্ট আসনে বসে পড়লেন, কোশ্চেন দিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আর কোনো টেনশন নেই। তাহলে একটা সময় আমাদের মনের মধ্যে কিন্তু টেনশন হয়, কিন্তু সেটাকে সেই টেনশনটাকে প্রশমিত করার অনেকটা সময় কিন্তু আমরা পাই। কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু সারা দিনে কোনো কিছু হবে না। যখন আপনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন, অন্য একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, আপনার টেনশনটা ঠিক তখন শুরু হবে। এবার এই যে টেনশনটা শুরু হলো, সেই টেনশনটা প্রশমিত করার কোনো উপায় নেই। তাই আপনাকে সেই টেনশনটাকে প্রশমিত করার উপায় জানতে হবে। বসে বসে মনে মনে গান করতে হবে, কবিতা বলতে হবে, ইত্যাদি যা কিছু পারেন করতে হবে, কিন্তু সেই টেনশনটাকে মনের মধ্যে আসতে দিলে হবে না। যদি এইরকম হতো যে আপনার ইন্টারভিউটা 4 ঘন্টা জুড়ে হবে অন্যান্য পরীক্ষাগুলির মতো, তাহলে হয়তো প্রথম 5 মিনিট 10 মিনিট আপনি একটু ভয় পেতেন, আপনি একটু টেনশন করতেন, তারপর ব্যাপারটা সব ঠিক হয়ে যেত। কিন্তু যেহেতু গোটা ইন্টারভিউটাই 5-10 মিনিটের হবে, কাজেই টেনশনেই কেটে যাবে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব টেনশনগুলোকে দূর করা যায়। এবং এই টেনশন দূর করতে গেলে আপনাকে কিন্তু অন্যান্য মানুষের সামনে ইন্টারভিউ দিতে হবে বা অন্যান্য মানুষের সংস্পর্শে আসতে হবে, তাদেরকে সামনে বসিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর পারুন না পারুন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনার যে মধ্যেকার টেনশন সেটা কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে। তাই কাছাকাছি যে সকল একাডেমিরা ওই ইন্টারভিউর ব্যবস্থা করছে 100 টাকা 200 টাকা দিয়ে, সেখানে গিয়ে কমপক্ষে 1-2টো ইন্টারভিউ দিন। তাহলে তারা কি মূল্যায়ন করলেন, তারা কোথায় ভুল ধরলেন আপনার, সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বড় কথা হচ্ছে এটাই যে আপনি যখন ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে বসে আপনি নিজের কোন কোন ভুলগুলিকে খুঁজে বের করতে পারলেন, নিজের কোন কোন দুর্বলতাগুলিকে খুঁজে বের করতে পারলেন, সেটার উপর সবথেকে বেশি জোর দিন, তাহলে কিন্তু লাভ হবে। বাড়িতে হাজার হাজার ডেমো প্র্যাকটিস করবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই ডেমো অন্য অচেনা 5 জন মানুষের সামনে আপনি প্রেজেন্ট করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। বাড়িতে আপনি হাজার হাজার প্রশ্ন মুখস্থ করছেন, কিন্তু সেই প্রশ্নগুলি যখন অচেনা কোনো একটা মানুষ করছে এবং আপনি তার উত্তর দিচ্ছেন, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যাবেন,
ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে প্রশ্ন উত্তরগুলি আপনি মুখস্থ করেছেন, এবার ওগলানোর সময় কতটা ভালো ওগলাতে পারছেন। বেশ, এরপর রয়েছে যে আত্মবিশ্বাস ধরে রাখা মুশকিল। কেন আত্মবিশ্বাস ধরে রাখা মুশকিল? এই কারণেই ধরে রাখা মুশকিল, দেখুন আমরা সকলে পরীক্ষা দিয়েছি প্রচুর, তাই না? কিন্তু সব পরীক্ষাতেই তো পাশ করতে পারি না। তাই দেখা যাবে যে কোনো একটা ক্যান্ডিডেট তার সারা জীবনে হয়তো 40টা পরীক্ষা দিয়েছে, সেখান থেকে সে শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে হয়তো 4টে। তাই পরীক্ষা যেহেতু আমরা প্রচুর দিই, সেখানে প্রচুর পরীক্ষায় পাশ করি, প্রচুর পরীক্ষায় ফেল করি, কাজে পরীক্ষা দেওয়াটা আমাদের কাছে একটা সাধারণ ব্যাপার। তাই সেখানে গিয়ে আমাদের আত্মবিশ্বাস কোথাও এতটুকু অভাব দেখা দেয় না। কিন্তু ইন্টারভিউ মানেই হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার একেবারে আগের স্টেজ, যেখানটা সকলে সবসময় পৌঁছতে পারে না। হয়তো কেউ সারা জীবনে 2বার 3বার 4বার করে পৌঁছতে পারে, হয়তো কেউ সারা জীবনে 1বার পৌঁছতে পারে। তাহলে এই যে এখানটা আপনি 40 বার 50 বার 60 বার যতবার টাকা দেবেন ততবার পরীক্ষায় বসতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যাই নেই, আমরা প্রচুর পরীক্ষা দিতে পারি। তাই সেখানে কিন্তু আমাদের টেনশনটা অপেক্ষাকৃত কমে যায়, আমাদের আত্মবিশ্বাস ঠিকই থাকে। কিন্তু যেহেতু এখান থেকেই 40 থেকে সেটা নেমে 4 হয়ে যায়, বা কারো কারো ক্ষেত্রে 1 হয়ে যেতে পারে, যে একবারই মাত্র সুযোগ পেলেন ইন্টারভিউয়ের, কাজে সেখানে গিয়ে টেনশনটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। তাই সেখানে আত্মবিশ্বাসের অভাব কিন্তু দেখা দেয়। এবারে যদি আমি বলি যে আপনি আত্মবিশ্বাসী হয়ে যাবেন, সেটা কিন্তু ভুল কথা হবে। আমি যদি বলি যে আপনি সেখানে গিয়ে ভয় পাবেন না, সেটা কিন্তু ভুল কথা হবে। কেন না, এই আত্মবিশ্বাস ভয় এগুলো কোনো মাদুলি নেই যেটা আপনার গলায় ঝুলিয়ে দিলে আপনি আর এগুলো ভয় পাবেন না, আত্মবিশ্বাস চলে আসবে, এরকম কোনো কিছু না। তার জন্য যেটা করতে হবে, পারফর্ম করতে হবে, বারবার যত বেশি মানুষের সামনে সম্ভব পারফর্ম করতে হবে। এবার যদি মনে হয় যে এই কথাগুলি বলে আমি কোনো সেন্টারে অ্যাড করছি, তাহলে তাই করছি, কিন্তু শেষ কথা হচ্ছে এটাই যে আপনাকে পারফর্ম করতে হবে। যদি কোথাও না যান, বাড়ির যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাছে আপনি একটা কোশ্চেন সেট তৈরি করে দিয়ে বলুন যে চেয়ারে বসে বসে, বাবা তুমি আমাকে এই প্রশ্নগুলো ধরো, আমি বলতে পারছি কি না দেখি, তোমার বোঝার দরকার নেই, আমি যা বলছি আমি নিজে নিজে অনুভব করার চেষ্টা করি, সেগুলো ভুল বলছি কি ঠিক বলছি। এবং এখনকার দিনের প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু শিক্ষিত মানুষ রয়েছেন, আমাদের মা বাবা দাদা কাকা ভাই বোন বৌদি স্বামী স্ত্রী এরা কিন্তু সকলেই শিক্ষিত মানুষ, কাজে তাদের সাহায্য নিন। অন্য কোনো একজন আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে সেটা নাও হতে পারে, কিন্তু আপনার বাড়ির লোক, আপনার আত্মীয় স্বজন তারা কিন্তু কোনোদিন চাইবে না যে আপনার ক্ষতি হোক। তাই আপনি যদি আপনার বাড়ির কোনো এক সদস্যকে যদি একটা কোশ্চেনের চার্ট দিয়ে বলেন যে তুমি আমাকে এই প্রশ্নগুলো করো, আমি দেখি সেগুলো আমি কতটা উত্তর দিতে পারছি, তাহলে তার আপনাকে মূল্যায়ন করার দরকার নেই, আপনি নিজেই নিজের মূল্যায়ন করতে পারবেন। এবং সেই সময় অবশ্যই আপনার ফোনটিকে ভিডিও রেকর্ডিং মোডে দিয়ে দেবেন, সেই সময় আপনি কতটা ভয় পাচ্ছেন, আপনার মনের মধ্যে কতটা টেনশন হচ্ছে, এগুলো কিন্তু রেকর্ড করবেন, পরে একবার দেখে নেবেন। এই প্রক্রিয়া 2-4 বার করলেই কিন্তু আপনি অনেকটা সহজ হয়ে যাবেন, অনেকটা স্বাভাবিক হয়ে যাবেন। এবারে এই যে ইন্টারভিউ বোর্ডে আপনি যখন যাবেন, তখন প্রশ্ন উত্তর পারপাসে আপনি কেমন করে প্রস্তুতি নেবেন বা কোনগুলো করা দরকার, দেখুন এখানে নির্দিষ্ট কিছু বিষয় আছে, যদি আমরা সেইগুলোকে ভাগ করি, একটা হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে আপনার সাবজেক্টে আপনাকে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে, সেটা নিজের দিক থেকে শুরু করে ক্রমশ উপর দিকে যাবেন, অর্থাৎ এর বিষয়বস্তুগুলো আগে পড়ে ফেলতে হবে এমনটা না, আগে কিন্তু ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এইরকম করে পড়তে যেতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত আপনি যতটা পড়তে গেলেন সেখানে গিয়ে শেষ হয়ে গেল। এবং কঠিন বিষয়বস্তুগুলির থেকে সহজ স্বাভাবিক সরল বিষয়বস্তুগুলি কিন্তু সবার আগে পড়তে হবে। এবং যেগুলো প্রচলিত বিষয়বস্তু, যেমন নিউটনের গতিসূত্র, সেটা কিন্তু খুব প্রচলিত বিষয়বস্তু, সকলের মুখে মুখে ঘুরে নিউটনের এই সূত্রটি বলুন, তাহলে তার থেকে আর্কিমিডিসের সূত্র কিন্তু অপেক্ষাকৃত কম প্রচলিত। তাই আর্কিমিডিসের সূত্র থেকে নিউটনের সূত্রটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই যেগুলো একেবারে প্রচলিত বিষয়, সেই প্রচলিত বিষয়বস্তুগুলি সম্বন্ধে আপনি সবার আগে কিন্তু জানার চেষ্টা করুন। এবারে থাকলো বিদ্যালয়ের বিষয়বস্তু বা শিক্ষা ব্যবস্থা, এডুকেশনের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু, এগুলোর সব থেকে ভালো সোর্স হচ্ছে আপনার ডিএলএড অথবা বিএডের বইগুলি। তাহলে ডিএলএড অথবা বিএডের বই থেকে শিশু মনস্তত্ত্ব, সমসাময়িক শিক্ষা, বিভিন্ন মনস্তত্ত্ববিদের কথা, শিশুদের শিক্ষা সংক্রান্ত প্যাটার্ন যা কিছু রয়েছে, যেমন তার মধ্যে 5B মডেল পড়ে, তার মধ্যে সর্বশিক্ষা অভিযান পড়ে, তার মধ্যে বিভিন্ন কমিশনগুলি পড়ে, কোঠারি কমিশন, এই কমিশন ওই কমিশন, ওই যে চ্যাপ্টারগুলি রয়েছে ভারতবর্ষ সমসাময়িক শিক্ষা থেকে শুরু করে যা কিছু আছে, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন মনস্তত্ত্ববিদ, শিশু মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়বস্তুগুলো ভালো করে পড়ুন। তাহলে দুটো নির্দিষ্ট জায়গা কিন্তু হয়ে গেল। এবং 3 নম্বর হচ্ছে যে পরিস্থিতি নির্ভর প্রশ্ন, অর্থাৎ নির্দিষ্ট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যখন যাবেন, তখন সেই পরিস্থিতিটা আপনি কেমন করে মোকাবিলা করবেন, সেগুলো হচ্ছে পরিস্থিতি নির্ভর প্রশ্ন, যেগুলো আপনাকে মুখস্থ করার প্রয়োজন নেই, যেগুলো আত্মস্থ করার প্রয়োজন এবং যেগুলো নিজের মুখে বলার অভ্যাস করার প্রয়োজন। তাহলে এই মুহূর্তে যারা SLST
ইউনিভার্সিটি এবং প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন, নন্দী একাডেমির পক্ষ থেকে আমি বিশ্বদীপ নন্দী তাদের পাশে সব সময়ের জন্য আছি। আপনারা যখন প্রস্তুতি নেবেন এই রকম করেই প্রস্তুতি নেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।